হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। দ্য আনটেমের ৫ নম্বর পর্বের গল্প নিয়ে এলাম। চলুন শোনা যাক ৫ নম্বর পর্বে কী ঘটেছিল। গতদিন আমরা দেখেছিলাম দেখা করতে এসেছিল ওই ওশিয়ানের সঙ্গে জিয়াংচ্যাং। এখানে ওদের দুজনের কথা কাটাকাটি হয় এবং ওই ওশিয়ান জিয়াংচ্যাংকে চলে যেতে বলে। যখন জিয়াংচ্যাং বাড়িতে চলে আসে তখনও কল্পনা করে ও ওখান থেকে আসার আগে ওয়েনচিং ওকে সেই চিরুনিটা ফিরিয়ে দিয়েছিল, যে চিরুনিটা একদিন ওয়েনচিংকে দিয়েছিল জিয়াংচ্যাং, এবং বলেও দিয়েছে যে ওদের ভিতরের সম্পর্ক কখনোই সম্ভব নয়। জিয়াংচ্যাংয়ের খুব খারাপ লাগে। এদিকে আমরা ওয়েনচিংকে দেখি যে তার ভাইয়ের সজাগ হওয়ার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু মাঝে মাঝে ওর ভাই উত্তেজিত হয়ে উঠলে ওই ওশিয়ান তখন বাঁশি বাজাতে শুরু করে, আর ওই বাঁশি পুনরায় ওয়েননিংকে আবারও শান্ত করে দেয়। এর পরের দিন আবারও আমরা দেখি এখানে এসেছিল জিয়াংচ্যাং ওই ওশিয়ানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে আসার পরেই ওর জিয়াংচ্যাংয়ের সঙ্গে ফাইট শুরু হয়ে যায়। জিয়াংচ্যাং কিছু না বলেই ওর উপরে ফাইট শুরু করে দেয়। যেহেতু ওই ওশিয়ানের কাছে কোনো শোয়ার্ড ছিল না, তাই তো ও ওর ট্যালিসমান দিয়ে এবং বাঁশি দিয়ে নিজেকে রক্ষা করতে লাগে, কিন্তু জিয়াংচ্যাং ওর বুকে একবার ছুরি বসিয়ে দেয় আর ওখানে হেরে যায় ওই ওশিয়ান। তারপরে জিয়াংচ্যাং ওর লোকজনদের এসে বলে ওই ওশিয়ানের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, ও আজকে থেকে আমাদের বংশের কেউ হয় না। এদিকে ওর দিদি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল যে ওই ওশিয়ান ওদের দুই ভাই বোনের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর জিয়াংচ্যাং নিজেই ওকে দূরে ঠেলে দিচ্ছে। ওর দিদির এই দুঃস্বপ্নটা দেখেই ঘুম ভেঙে যায়, আর ওর দিদির খুব খারাপ লাগে, তাই বাহিরে হাঁটতে আসে। তখন সে দেখতে পায় এখানে জিন জিশুয়ানকে। জিন জিশুয়ান ওর দিদির জন্য এখানে লোটাস পন্ডের ব্যবস্থা করছিল, মানে পদ্ম ফুল লাগাচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই একটা দোকানের বেশ কিছু লোক ওই ওশিয়ানকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, যে দোকানে লানজান বসে চা খাচ্ছিল। লানজান ওই লোকগুলোকে কড়া জবাব দিয়ে বাজারের ভিতরে চলে আসে। তখন একটা বাচ্চা ছেলে লানজানের পা আটকে ধরে। এই ছেলেটা ওই ওশিয়ানের সঙ্গে এসেছিল, যার নাম ইউয়ান। ওই ওশিয়ান এখন তরকারি কিনতে গিয়ে দেখে ইউয়ান ওর পাশে নেই। ও হন্যে হয়ে ইউয়ানকে খুঁজতে লাগে। এদিকে ইউয়ান আবার লানজানের পা ধরে কাঁদছিল ওকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য। তখন বাহিরের লোকজন লানজানকে বলতে লাগে, তোমার ছেলেকে তুমি একটু দেখেও রাখতে পারো না, ওকে কাঁদাচ্ছ কেন? সবাই ভেবেছিল হয়তো লানজান ইউয়ানেরই বাবা হয়। লানজান বোঝে না এই ছেলেটিকে। দূর থেকে ওই ওশিয়ান এটা দেখে খুব মজা পায় যে লানজান আজকে বিপদে পড়ে গিয়েছে। লানজান ইন্ট্রোভার্ট হওয়ায় ও কাউকে কিছু বলতেও পারে না, তাই তখন সেখানে ওই ওশিয়ান এসে বলে, লানজান তুমি এখানে? এটা বলে ও ইউয়ানকে আগে কোলে তুলে নেয় আর বলে, ইউয়ান আমার সাথে এসেছিল। এরপরে ইউয়ানকে ঠান্ডা করার জন্য ওই ওশিয়ান ওকে একটা খেলনা দেখায়, কিন্তু খেলনাটা না কিনে দিয়েই ওকে নিয়ে চলে যেতে লাগে। তখন ওই ওশিয়ানকে লানজান বলে, খেলনাটা তো ওর পছন্দ হয়েছিল, তাহলে ওকে কিনে কেন দিচ্ছ না? ওই ওশিয়ান তখন বলে, ওকে খেলনা কিনে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই, আর খেলনার যা দাম। তখন লানজান বলে, ঠিক আছে, ও যতগুলো খেলনা পছন্দ করে আমি ওকে কিনে দিব, আর সবগুলো খেলনা ওকে কিনে দেয়। ইউয়ান তখন লানজানকে অনেক পছন্দ করে আর ওকে ধনী আঙ্কেল বলে ডাকতে লাগে। এরপরে লানজান ওই ওশিয়ান ওরা দুজন একটা রেস্টুরেন্টে আসে কিছু খাবার জন্য। ইউয়ান এখানে ভালো ভালো খাবার পেয়ে খুব গোগ্রাসে খেতে লাগে, আর খাওয়ার সময়ও কথা বলছিল। তখন লানজান ইউয়ানকে বলে, খাওয়ার সময় করে কথা বলতে নেই। ইউয়ান তখন লানজানের কথা শুনে চুপচাপ খেতে লাগে। এটা যখন ওই ওশিয়ান দেখে তখন বলে, আরে দেখো, এই ছেলেকে আমি যদি চুপ করে খেতে বলি তাহলে আমার 7 বার বলা লাগে, আর তুমি একবার বলাতেই ও দেখো কি সুন্দর চুপচাপ খাচ্ছে। তখন লানজান বলে, বইহিং তুমিও খাওয়ার সময় কথা বলবে না। এটা শুনে লানজানকে আর কি বলবে বৈবুশিয়ান। ওরা কথা বলছিল, তখন বৈবুশিয়ান ওকে বলে, লানজান তুমি তো এমনি এখানে আসোনি, নিশ্চয় আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, সত্যি কথা বলো। তখন ও বলে যে না, আমি এমনি যাচ্ছিলাম এই পথ দিয়ে, তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ওই ওশিয়ান বলে, আমি জানি লানজান তুমি মিথ্যা বলছো, তুমি কি আমার দিদির কোনো খবর জানো? তখন লানজান বলে, তোমার দিদের বিয়ে ঠিক হয়েছে, 15 দিনের ভিতরেই তার বিয়ে হবে জিন জিশুয়ানের সঙ্গে। এটা শুনে ওই ওশিয়ান বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। সে তো জিন জিশুয়ানকে খুব একটা পছন্দ করে না, তবুও তার সঙ্গেই তার দিদির বিয়ে হচ্ছে। তখনই ওই ওশিয়ান বুঝতে পারে যে ইলিংয়ে কিছু একটা ঠিক নেই, অর্থাৎ বিউরিয়াল মাউন্টসে কিছু একটা হয়েছে। তাই তো ও লানজানকে বলে, আমাদের এখনই যেতে হবে, বলেও চলে আসে। তখন লানজানও ওর পিছু পিছু আসে আর বলে, আমিও যাব। এটা বলে লানজান ইউয়ানকে কোলে নিয়ে ওশিয়ানের পিছু পিছু আসতে লাগে। এখানে আসার পরে ওরা দেখতে পায় যে ওয়েননিং জাগ্রত হয়েছে।
তবে ওয়েননিং এখন ভীষণ ক্রোধে ফেটে যাচ্ছিল। ও সব মানুষের উপর আক্রমণ করছিল, ওকে কেউ কন্ট্রোল করতে পারছিল না। তখন উইবুশিয়ান বলেও ওকে কিভাবে কন্ট্রোল করব। ও বাঁশি দিয়ে এবং বিভিন্ন ট্যালিসমান দিয়ে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে। যেহেতু এখানে লানজান ছিল তাই লানজান ওর গুজিনের শব্দ দিয়েও ওকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগে। লানজান এবং উইবুশিয়ান ওদের দুজনের পাওয়ার দিয়ে ওরা ওয়েননিংকে শান্ত করে ফেলে। ওয়েননিং একদম ভালো হয়ে যায় তখন, আর ও সবাইকে চিনতে পারে আর একদম শান্ত হয়ে যায়। এরপরে লানজানকে নিয়ে নিজের কটেজের ভিতরে প্রবেশ করে উইবুশিয়ান। লানজান তখন ওকে জিজ্ঞেস করে, উইয়িং, তুমি কি আসলে শেষ দিন পর্যন্ত ওয়েননিংকে রক্ষা করতে পারবে নাকি ওকে কন্ট্রোল করতে পারবে? উইবুশিয়ান বলে, আমি ঠিক পারবো লানজান, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তখন লানজান বলে, কিন্তু যদি তোমার স্টেজিয়ান সিলের কোনো কিছু হয় এবং তুমি যদি ওকে কন্ট্রোল করতে না পারো সেদিন কি হবে? কিন্তু উইবুশিয়ান ওকে চিন্তা করতে বারণ করে আর ওকে পথের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে লাগে, কারণ এখন লানজান চলে যাবে। ও তো এখানে লানজানকে থেকেও যেতে বলতে পারে না, আর লানজানও ওকে জোর করে না এখান থেকে চলে যাওয়ার জন্য। ও যখন চলে আসছিল তখন ইউয়ান আবার লানজানের পা চেপে ধরে আর বলে, ধনী আঙ্কেল তুমি আমাদের এখানে থেকে যাও। কিন্তু লানজান ওকে কিছুই বলে না। আর ইউয়ানকে উইবুশিয়ান বলে, ধনী আঙ্কেল এখানে থাকতে পারবে না, ওকে তো চলে যেতেই হবে। লানজান তখন চলে যায় আর ইউয়ান বলতে লাগে যে ওই আঙ্কেলটা অনেক ভালো। তখন উইবুশিয়ান বলতে লাগে, একদিন দেখেই তোমার ওকে ভালো লেগে গেল? বলো আগে আমি ভালো। তখন আবার ইউয়ান বলে যে ওই আঙ্কেল সব থেকে ভালো। আর দূর থেকে ওদের দেখতে লাগে লানজান। তারপরে ও নিজের পথে ফেরে। এরপরে আমরা দেখতে পাই যে এখানে উইবুশিয়ানকে সবাই তো অনেক মান্য করত। ওয়েন ক্লানের যতজন লোকজন এখানে ছিল সবাই ওকে অনেক ভালোবাসলেও আসলে ওর তো মনে সুখ ছিল না। এদিকে আমরা দেখতে পাই লানজানকে। ও যেহেতু ইলিংয়ে উইবুশিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল তাই ওকে শাস্তি দেওয়া হয়। ও 2 দিন 2 রাত একদম নীল ডাউন হয়ে বসেছিল বরফের ভিতরে, এবং একসময় 2 দিন পরে ওর শাস্তি মওকুফ করা হয়। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একেবারে ঘনিয়ে এসেছে বিয়ের দিন ইয়ানলির। উইবুশিয়ানও ভালোই তরকারির চাষ শুরু করেছে। এরপরে একদিন বাজারে ওর আবার দেখা হয়ে যায় ওর ভাই জিয়াংচ্যাংয়ের সঙ্গে। তবে আজকে শুধু জিয়াংচ্যাং একা আসেনি, ওর সঙ্গে এসেছে ওর দিদি ইয়ানলি। ইয়ানলি বিয়ের পোশাকে এখানে এসেছিল নিজের ভাইকে একবার দেখানোর জন্য। ইয়ানলিকে বিয়ের সাজে দেখে তো চোখে পানি চলে আসে উইবুশিয়ানের। ইয়ানলি বলে, আমাকে কেমন লাগছে আশিয়ান? তখন উশিয়ান বলে যে তোমাকে অনেক ভালো লাগছে শিজিয়া। ওর দিদি ওর জন্য লোটাস স্যুপ রান্না করে এনেছিল। ওরা খেতে খেতে গল্প করছিল। তখন ওর দিদি বলে, আচ্ছা আমার যদি একটা ছেলে হয় তার নাম কি রাখবো? তখন উশিয়ান বলে, তোমার ছেলের নাম জিনলিং রাখবে। এটা কিন্তু খুব ভালো করেই মনে থাকে ওর দিদির। এরপরে ওরা যখন ফিরে আসে তখন ওয়েননিংকে আশিয়ান বলে দেয় যে কাউকে এই ব্যাপারে না বলতে, কারণ ওর সঙ্গে কিন্তু ওখানে ওয়েননিংও ছিল, তাই তো ওয়েননিং কাউকে বলে না। এভাবে আর অনেক দিন কেটে যায়। এখন ওর দিদির একটা ছেলেও হয়েছে। এদিকে উইবুশিয়ান ওর মিতুপুরীতে লোটাস চাষ করতেও শুরু করে দিয়েছে। এদিকে ওর দিদির যে ছেলেটা হয়েছিল সেই ছেলের নাম জিনলিংয়ে রেখেছে ওর দিদি, যেমনটা উইবুশিয়ান বলেছিল। প্রায় 1 বছর কেটে গিয়েছে। ওর দিদির ছেলের যেদিন নামকরণ হবে সেই নামকরণের দিনই মূলত উশিয়ানকে দাওয়াত করার কথা সবাই বলছিল। যেমন লানজান বলছিল এবং জিনজিশুয়ানেরও মত ছিল যে এখানে উইবুশিয়ানকে ইনভাইট করা হোক। তবে জিনজি নামের ওই লোকটা একদমই এর পক্ষপাতী ছিল না। কিন্তু শেষ পর্যন্ত মানা হয় যে উইবুশিয়ানকে ওরা ইনভাইট করবে যেদিন ইয়ানলির ছেলের নামকরণ করা হবে। যদিও ওর ছেলের নামকরণ করতে চায় জিনলিং বলেই, কিন্তু জিনজি যে মনে মনে উইবুশিয়ানকে সহ্য করতে পারতো না, সে তো মনে মনে অন্য ছক কষছিল। কয়েকদিন পরে আমরা আবার বিউরিয়ালস মাউন্ট দেখতে পাই, যেখানে আমরা দেখি পদ্মফুল খুব ভালোভাবেই ফুটেছিল এই মিতুপুরীতে। সবাই তো অনেক খুশি হয়েছিল। তখনই উইবুশিয়ানের কাছে একটা ইনভাইটেশন কার্ড আসে। এটা ল্যাংলিং থেকে এসেছিল যে ওর দিদির ছেলের নামকরণের জন্য ওকে ইনভাইট করা হয়েছে। কিন্তু নামকরণের দিন ও কী নিয়ে যাবে সেটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল এবং অনেক সুন্দর একটা উপহারও কিনেছিল, যেটা দেখে ওয়েননিং বলে এটা তো খুব সুন্দর হয়েছে। ওরা দুজন যখন শহর থেকে ফিরছিল তখনই কেউ একজন ওকে হামলা করে, তবে ওয়েননিং বাঁচিয়ে নেয় উইবুশিয়ানকে। তখনই আমরা জিনজিকে দেখতে পাই। উইবুশিয়ান বলে, তোমার আবার আমার সাথে কি সমস্যা? জিনজি তখন ওকে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু ওকে অ্যাটাক করা
করা তো অত সহজ কথা ছিল না। যখন ওয়েন্নিংই ওর পাশে ছিল তখন ও বাঁশি বাজাতে লাগে আর ওয়েন্নিং ওদের সবাইকে কাবু করতে লাগে। ঠিক তখনই ওখানে জিন জিশুয়ান চলে আসে এদের ঝগড়া থামানোর জন্য। জিন জিশুয়ান জিনজিনকে অনেক বকাঝকা করতে লাগে ওইবশিয়ানের সঙ্গে কোনো ঝগড়া না করার জন্য। কিন্তু ওইবশিয়ানে জিন জিশুয়ান অর্থাৎ ইয়ানলির স্বামীর সঙ্গেও ঝামেলা শুরু হয়ে যায় এবং দেখা যায় হঠাৎ করে ওয়েন্নিং জিন জিশুয়ানকে পিছন থেকে মেরে দিয়েছে এবং জিন জিশুয়ানকে যে ওয়েন্নিং মেরে দিয়েছে সেটা কিন্তু এর বাঁশির সুরে মারেনি, বরং এখানে অন্য একটা চিকন সুরের বাঁশি শোনা যাচ্ছিল, যে বাঁশিটা আড়াল থেকে অন্য কেউ মারছিল। এটা তো কন্ট্রোল করছিল ওয়েন্নিংকেই। ওয়েন্নিংয়ের চোখে এখন আমরা দুইটা মণি দেখতে পাই। এটা তো ওইবশিয়ানের বাঁশির সুরের জন্য হয়নি, অন্য কেউ আড়াল থেকে ওয়েন্নিংকে কন্ট্রোল করে আর জিন জিশুয়ানকেই মেরে দেয়। শুধু জিন জিশুয়ান না, ওখানে জিনজিকেও মেরে দেয় ওয়েন্নিং। ওয়েন্নিংকে এখন ওইবশিয়ানও কন্ট্রোল করতে পারছিল না। এই খবর সোজা চলে যায় ল্যাংলিংয়ে যে ওরা দুজনই মারা গিয়েছে আর ওদের মেরেছে ওইবশিয়ানের ঘোস্ট ওয়েন্নিং। ওয়েন্নিং যখন স্বাভাবিক হয় তখন ওইবশিয়ান ওর উপর খুবই রেগে যায় আর বলে, তোর জন্য আমার দিদি বিধবা হলো, কেন তুই এমন একটা কাজ করলি? কিন্তু ওরা কেউই বুঝতে পারে না ওয়েন্নিং কেন তখন অমন হয়ে গিয়েছিল। নিশ্চিতভাবে এর পিছনে কেউ একজন আছে। তখন ওয়েনচিং ওইবশিয়ানকে একটা তালিসমান দিয়ে শয্যাশয়ী করে দেয় আর বলে যে আমার ভাই ভুল করেছে, আমাদের জন্য তোমাকে কত শাস্তি পেতে হচ্ছে, পুরো দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছো ওইবশিয়ান, তুমি আমাদের জন্য অনেক করেছো, আমাদের বাঁচিয়ে রাখার জন্য তুমি অনেক সয়েছো, কিন্তু তোমার দিদির বরকে তুমি মারোনি। তাই তো আমরা ঠিক করেছি আমরা ল্যাংলিংয়ে যাব আর সেখানে গিয়ে আমাদের যত ভুল আছে সেই ভুল স্বীকার করব, বলবো আমার ভাই ওদের মেরেছে। আর তাই তো ওরা ক্ষমা করলে করবে, না হয় যে শাস্তি আমাদের আছে সেটা মাথা পেতে নেব। ওইবশিয়ান ওদের বারবার বাধা দিতে লাগে, কিন্তু ওরা ওইবশিয়ানকে জাদু বলে ঘুম পড়িয়ে দিয়ে সোজা চলে আসে এখানে। কিন্তু এইখানে যখন ওরা এসেছিল এটা নিতান্ত যে আত্মঘাতী সিদ্ধান্ত তা কিন্তু ওরা জানতো। এদিকে ইয়ানলি অনেক কান্নাকাটি করতে লাগে। ওইবশিয়ানের অনেকক্ষণ পরে ঘুম ভেঙে যায় এবং ওর জাদুও কেটে গিয়েছিল। ও তখন বুঝতে পারে ওদিকে ওয়েন্নিং এবং ওয়েনচিং ওরা অনেক বিপদে আছে, ওদেরকে ল্যাংলিংয়ে গিয়ে অবশ্যই আমাকে বাঁচাতে হবে। যখন এখানে এসেছিল ও দূর থেকে ওর দিদিকে বসে থাকতে দেখে জিন জিশুয়ানের কফিনের সামনে। দেখে ওর খুব কষ্ট লাগছিল। ওর দিদির কোলে ছোট্ট একটা বাচ্চা আর ওর দিদি বিধবা। ওর দিদি ওকে দেখতে পায়, কিন্তু ওইবশিয়ানকে তখন অনেকেই তাড়া করছিল। ওইবশিয়ান তখন নেভার গেটের সামনে চলে আসে, অর্থাৎ যেখানে নেভার নাইটে ওয়েন ক্লানরা থাকতো। এখানে কিছু লোক ওকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ও এদের কাছ থেকে জানতে পারে যে ওয়েনচিং এবং ওয়েন্নিং সহ সবাইকেই মেরে দেওয়া হয়েছে। ওয়েনচিং এবং ওয়েন্নিংকে পুড়িয়ে মারা হয়েছে আর বাদবাকি সবাইকেই ঝুলিয়ে মারা হয়েছে। এখন আর কোনো ওয়েন ক্লানের কেউ বেঁচে নেই। ও এখানে সবাইকে কুপকাত করে দিয়ে নেভার নাইটে চলে আসে, যেখানে আমরা প্রত্যেক ক্লানের সর্দারদের ও তাদের সৈন্যদের দেখতে পাই। ওরা সবাই এখানে উচ্ছ্বাস করছিল যে ওয়েন ক্লানের সবাই অবশেষে মারা গিয়েছে। জিন লিডার বলছিল যে আমরা আগামীকাল মেরে ফেলবো ওই ইংকেও, ওই উশিয়ানকেও আমরা আগুনে পুড়িয়ে মারবো। এদিকে লানজান এসে জানতে পারে নেভার নাইটের গেটে যে এখানে ওইবশিয়ান এসেছিল, কিন্তু ও ঘন্টাখানিক আগে চলে গিয়েছে। লানজানের ভয় হতে লাগে যে ও নেভার নাইটে সবার সঙ্গে গিয়ে ঝামেলা করছে কিনা। এদিকে আমরা ওইবশিয়ানকে দেখতে পাই যে রফটপের উপরে বসেছিল। ও এখানকার সবার কথা শুনে অনেক হাসতে লাগে আর বলতে লাগে, আমি নেভার নাইটে একা 5000 সৈন্যকে মেরেছি আর আমাকে নাকি তোমরা আগামীকাল পুড়িয়ে মারবে, সেটা কিভাবে? তোমাদের তো মাত্র 3000 সৈন্য আছে, আমি এক বাঁশি বাজালেই সবাই মরে যাবে। এখানে ওদের সঙ্গে ওর অনেক আর্গুমেন্ট হতে লাগে। এখানে ওরা অনেক জাহির করছিল যে ওয়েন ক্লানকে মেরে একদম পৃথিবী প্রতিষ্ঠা করে ফেলেছে, কিন্তু ওইবশিয়ান ওদের বোঝানোর চেষ্টা করে যে ওয়েন ক্লানের সবাই অপরাধী ছিল না। এখানে যখন ও এসব কথা বলছিল তখন হঠাৎ করেই কেউ একজন ওর দিকে একটা ধনুক ছুঁড়ে মারে, যে ধনুকটা ও হাতে নিতেই ওই রক্ত গায়েব হয়ে যায়। এটা দেখে সবাই আবার ভয় পায়। ওইবশিয়ান বলে, তোর সাহস হয় কি করে আমার দিকে ধনুক ছোড়ার? এটা বলে যে ছুঁড়েছিল তার দিকেই ওই ধনুক ছুঁড়ে দেয় আর সেই লোকটি ওখানেই মরে যায়, কিন্তু ওইবশিয়ানের কিছুই হয় না। ওইবশিয়ান এবার বাঁশি বাজাতে শুরু করে দেয়, কারণ সবাই ওর উপরে এবার আক্রমণ শুরু করেছিল। ও বলতে লাগে আমাদের তো একদিন ফাইট হওয়ারই ছিল, কিন্তু ওর এই কালো ধোঁয়া শুধুমাত্র আক্রমণ করছিল না জ্যাংচ্যাংকে, ওর এই কালো ধোঁয়ার সাথেই এখন সবাই লড়াই করতে লাগে। জ্যাংচ্যাংয়ের দিকে যখন কালো ধোঁয়া আসছিল না তখন জ্যাংচ্যাংয়ের এক সৈন্য বলতে লাগে,
ওই ওশিয়ান এখনও আমাদের মনে রেখেছে, তাই তো ওর ধোঁয়া আমাদের দিকে আসছে না। ঠিক তখনই ওখানে লানজান চলে আসে ওই ওশিয়ানকে বাধা দেওয়ার জন্য। তখন ও লানজানকে বলে, লানজান, এমন একটা দিন তো অবশ্যই আসার কথাই ছিল যেদিন তোমার সঙ্গে আমার রিয়েল ফাইট হবে। তো চলো আজকেই সেটা হয়ে যাক। এটা বলেও বাঁশি বাজাতে লাগে আর ওই কালো ধোঁয়ার সাথে ফাইট করতে লাগে লানজান। লানজান বারবার ফাইট করছিল আর ওই বুশিয়ান ততই ওর ফ্লুট বাজিয়ে যাচ্ছিল। একসময় ও থেমে যায় কারণ ও ওর দিদির ডাক শুনতে পায়। এখানেই ওর দিদি বারবার আসিয়ান আসিয়ান করেই ডাকছিল। ও যখন এটা শোনে তখন ও নিচে নেমে আসে। এদিকে জিয়াং চ্যাং ওর দিদির ডাক শুনতে পেয়েছিল। ওই বুশিয়ান নিচে আসায় ওর উপর সবাই অ্যাটাক করে। তখনই ঘটে অন্য ঘটনা। আড়াল থেকে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা বাঁশি বাজাচ্ছিল। এই ভয়ঙ্কর সুরের বাঁশি কখনোই ওই বসিয়ানের বাঁশির মতো ছিল না। ওই বসিয়ান এই সুরটা শুনতে পেয়ে ওর নিজের বাঁশি বাজানো থামিয়ে দেয়। তখনও শুনতে পায় ওই লোকটা বাঁশি বাজিয়েই যাচ্ছে আর ওর ওই বাঁশি এখানের সমস্ত মানুষদেরকে কন্ট্রোল করছিল। আর বিশাল কালো ধোঁয়া এসে সবাইকে আক্রমণ করছিল, যেটা জিয়াং চ্যাংয়ের বাহিনীকেও আক্রমণ করে। ওই বসিয়ান বুঝতে পারে না এটা কার কাজ। জিয়াং চ্যাং এবং অন্য বাকিরা সবাই বলতে লাগে, ওই বসিয়ান তোমার বাঁশির সুর থামাও, এটা তো এখানে পুরো তাণ্ডব শুরু করে দিয়েছে। ওই বসিয়ান বলে, এটা কিভাবে হচ্ছে? তখনই ও দেখতে পায় এক কালো ধোঁয়া এসে ওর দিদিকেই আঘাত করে। ওর দিদিকে পিছন থেকে কেউ একজন ছুরিও মেরে দেয়। ও কোনোভাবেই এটা তো মানতে পারে না। ও যখন ওর দিদির কাছে আসে তখন ওর দিদিকে স্পর্শ করতে দেয় না জিয়াং চ্যাং, কিন্তু ওর দিদি ওই বসিয়ানকে ধরে কান্নাকাটি করতে লাগে। তখনই পিছন থেকে একটা লোক ওই বসিয়ানকে মারতে এলে ওর দিদি ওই বসিয়ানকে সরিয়ে দেয় আর সেই ছুরিটা যে লাগে ওর দিদির বুকেই। ওর দিদি ওখানেই ডেড স্পট হয়ে যায়। জিয়াং চ্যাং এবং ওই বসিয়ান প্রচুর কাঁদতে লাগে, কিন্তু হঠাৎ করে ওই বসিয়ান দাঁড়িয়ে পড়ে আর বলে, এবার শুরু হবে আসল লড়াই। ওর দিদিকে যে মেরেছে তাকে আগে মেরে ফেলে ও, আর তারপরে তুমুল উত্তেজনায় বাঁশি বাজানো শুরু করে দেয়। কিন্তু ও অতিরিক্ত বাঁশি বাজানোর জন্য ও নিজেই অনেক ইনজিউর্ড হয়ে পড়ে এবং ওর বাঁশি বাজানোর মতো ক্ষমতা থাকে না। তখন এটা দেখে লানজান অনেকটা থমকে যায়। লানজানকে তখন কেউ একজন ছুরি মেরে দেয়। এবার লানজান যখন সবার সঙ্গে লড়াই করছিল, একটা লোক মানে অন্য ক্লানের লোকজন বলতে লাগে, আরে ওই বসিয়ান দেখো অনেকটা ইনজুর্ড হয়ে পড়েছে, ওর কাছ থেকে এখন সবাই স্টিজিয়ান টাইগার সিলটা নিয়ে নাও, তাহলে পৃথিবীতে আমরা রাজ করতে পারবো। এটা শোনার পরেই ওই বসিয়ান ওর স্টিজিয়ান টাইগার সিলটা বের করে আর হাসতে লাগে আর বলে যে, তোমাদের তাহলে এটারই দরকার ছিল, তোমাদের আগে বলা উচিত ছিল। তাহলে যদি কারোর ক্ষমতা থাকে নিজের ক্ষমতায় আসো এবং এটাকে নিয়ে নাও। এটা বলে ওদের সবার মাঝখানে ওই স্টিজিয়ান টাইগার সিলটা ছুড়ে দেয় ওই বসিয়ান। এবার ও মজা দেখতে লাগে, কারণ যেই ওই টাইগার সিলটা স্পর্শ করতে যায় অন্যজন এসে সেই লোকটাকেই মেরে দেয়, কারণ সবাই তো চায় এই সিলটা তার হোক। এখন নিজেদের ভিতরেই হত্যাকাণ্ড শুরু হয়ে যায়, যেটা দেখে ওই বসিয়ান হাসতে লাগে। কিন্তু ইতোমধ্যেই ওই বসিয়ান ওর স্টিজিয়ান টাইগার সিলটা কিন্তু ধ্বংস করে দিয়েছিল। মানুষ তো ভ্রমে ওখানেই মারামারি করছিল। এরপরে ওই বসিয়ান চলে আসে পাহাড়ের একদম শেষ প্রান্তে আর ও ডিসাইড করে ও এখান থেকে সুসাইড করবে। ও যখনই একটু করে পিছন দিকে এগোতে লাগে তখনই লানজান ওর দিকে এগিয়ে আসে আর বলে, ওই বসিয়ান ফিরে এসো। ওই বসিয়ানের দিকে ওর হাতটা বাড়িয়ে দেয় আর ওই বসিয়ানকে পাহাড়ের উপর থেকে ধরেও ফেলে। এই দৃশ্যটা কিন্তু আপনারা একদম প্রথম এপিসোডে দেখেছিলেন। ওই বসিয়ান লানজানকে বলে, লানজান আমাকে যেতে দাও, আর আমি বেঁচে থাকতে চাই না। ঠিক তখনই ওখানে চলে আসে জিয়াং চ্যাং। জিয়াং চ্যাং এসে ওকে বলে, ওই বসিয়ান তুই নরকে যা। এটা বলে জিয়াং চ্যাং ওর তলোয়ার দিয়ে পাহাড়ে আঘাত করে। যেহেতু এখানে লানজানও ছিল তাই ওই বসিয়ান ওর নিজের হাতে ছাড়িয়ে নেয় যাতে লানজান এখানে পড়ে না যায়। এরপরে ও মহাশূন্যে ভেসে যায় আর উপর থেকে লানজান এক বুক যন্ত্রণা এবং বন্ধুকে না বাঁচাতে পারার কষ্ট নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। যেখানে ভাইয়ের চোখে ছিল তীব্র ঘৃণা, সেখানে বন্ধুর চোখে ছিল তীব্র হতাশা এবং যন্ত্রণা। আর এভাবেই শেষ হয় ওই বসিয়ানের সাথে 16 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোর কল্পনা, যেগুলো ওই বসিয়ান এখন বর্তমান পৃথিবীতে দাঁড়িয়েই ভাবছিল। এর সাথে সাথেই শেষ করছি আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।